শুভেন্দু ও সুকান্তের কাঁটায় দিলীপ ঘোষের কাছ থেকে হাতছাড়া হতে পারে মেদিনীপুর। অপরদিকে কেউ কেউ মনে করছেন যে দিলীপ ঘোষের স্বপ্নভঙ্গ হতে পারে, কারণ মেদিনীপুর তার হাতছাড়া হতে পারে। এটাও বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে বর্ধমান দুর্গাপুর আসন থেকে দিলীপ ঘোষ কন্টেস্ট করতে পারে। দর্শক, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। নমস্কার দর্শক, দু শ্রেণীর খবর আজকে চলছে। এক শ্রেণীর খবর বলছে যে দিলীপ ঘোষকে মূলত শুভেন্দু এবং সুকান্তর কাঁটা মেদিনীপুর শহর থেকে হাতছাড়া করতে পারে, অর্থাৎ মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ অলরেডি বাংলায় 23টি আসনে লোকসভা প্রার্থী এখনো ঘোষিত হয়নি। শনিবার শুভেন্দু এবং সুকান্তকে দিল্লি ডেকেছে। দিল্লিতে শুভেন্দু এবং সুকান্তের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হবে, তারপরে হয়তো চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক হবে। কিন্তু বিজেপি সূত্রে খবর যেটা, যে মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী চাইছে না দিলীপ ঘোষকে এই মেদিনীপুর থেকে প্রার্থী করার জন্য। কারণ শুভেন্দু অধিকারী নাকি এমনটা বলেছে যে কুর্মী ভোট যদি দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হয়, তাহলে কুর্মী ভোট পুরুলিয়ায় কুর্মী ভোট বিজেপির পক্ষে থাকবে না। আমি জানি না এর কি অ্যাকচুয়ালি এটা সত্যি না মিথ্যা। তবে মূলত যেটা বলা হচ্ছে নাকি শুভেন্দু সুকান্ত চাইছে না যে দিলীপ ঘোষ মেদিনীপুর শহর থেকে আবার লড়াইটা লড়ুক, ফাইটটা দিক। অবশ্য এটাকে রাজনৈতিক বিশ্লেষকরা এইভাবে মনে করছে যে কোথাও না কোথাও দিলীপ ঘোষকে কোণঠাসা করার জন্য, কোথাও না কোথাও যদি দিলীপ ঘোষ হেরে যায় তাহলে হয়তো রাজনীতিতে তার যে মর্যাদাটা অনেকটা ক্ষুণ্ণ হয়ে যাবে, কোথাও না কোথাও দিলীপ ঘোষ হারিয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে বিজেপিকে যে একমাত্র বিজেপি রাজ্য সভাপতির মধ্যে একমাত্র সফলতম রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ। তার আমলেই 2 থেকে 18টা আসন, লোকসভা আসন বিজেপি দখল করেছে এবং বাংলায় বিজেপি একটা প্রধান বিরোধী দল হিসেবে যার উৎপত্তি হয়েছে। আর তারপরে সেই সিংহাসনে এসে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা বসেছেন এবং তারা চালাচ্ছেন। কিন্তু এটা এক শ্রেণীর মত। অপর শ্রেণীর মত এটাও হতে পারে যে মেদিনীপুর এমন একটা আসন যেখানে জুন মালিয়াকে তৃণমূল টিকিট দিয়েছে। তিনি সিনেমা জগতের সিরিয়াল কাস্টিং একজন অ্যাক্ট্রেস, সিনেমা জগৎ থেকে এসেছেন। তার কোনো হয়তো সাংগঠনিক দক্ষতা আছে কি নেই জানি না, কিন্তু তৃণমূল সংগঠনের জেরে তিনি হয়তো বিধানসভাতে জয়লাভ করেছেন। তাই জুন মালিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজন মহিলা ক্যান্ডিডেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজন মহিলা ক্যান্ডিডেটকে দরকার। তাই অনেকে মনে করছেন যে হয়তো ভারতী ঘোষকে, এইখানে প্রাক্তন IPS অফিসার, তাকে টিকিট দেওয়ার কথা ভাবছে। আর অপরদিকে দিলীপ ঘোষকে কোথাও না কোথাও বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই টিকিটে লড়ার কথা ভাবনা হচ্ছে, অর্থাৎ দুর্গাপুরে পাঠিয়ে দেওয়ার কথা ভাবনা হচ্ছে। আলটিমেটলি যদি দেখা যায় দিলীপ ঘোষের কিন্তু একটা টাফ ফাইট হবে, যেটা মেদিনীপুরে যতটা ইজি হয়, দুর্গাপুর বা আসানসোলে বা বর্ধমান, দুর্গাপুর এই লোকসভা ক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে টাফ ফাইট হবে। তবে এটাও মনে রাখতে হবে দিলীপ ঘোষ কিন্তু খুব লড়াকু মানুষ, লড়াইটা করতে জানেন, সংগঠন জানেন। আর যে ভাষায় কথা বলেন, যেভাবে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, সেটা কিন্তু গ্রামের মানুষ খায়। শহরের মানুষ হয়তো অতটা নাও মেনে নিতে পারে, কিন্তু গ্রামের মানুষ যাই বলুন দিলীপ ঘোষকে পছন্দ করে। আর মেদিনীপুর, দিলীপ ঘোষ বলছেন যে তার গড়, তিনি অনেক সংগঠন হিসেবে মেদিনীপুরে যথেষ্ট তিনি শক্তিশালী, তো সুতরাং তিনিও নাকি ছাড়তে চাইছেন। আজকে এই বিষয়েই মূলত আমরা আলোচনা করবো যে সত্যি কি 18টা আসন জেতার পরেও শুভেন্দু সুকান্ত চাইছে না যে দিলীপ ঘোষ আবার MP হিসেবে দিল্লিতে যাক, না মেদিনীপুর থেকে সরানোর জন্য একটা প্ল্যানিং চলছে। এই বিষয়ে আমরা মূলত আজকে কর্ণপাত করব। কেউ কেউ মনে করছেন যে না, দিলীপ ঘোষের স্বপ্নভঙ্গ হচ্ছে এবং মেদিনীপুর ছেড়ে দিতে হবে ঘোষবাবুকে, কারণ সরু সুতোয় নাকি ঝুলছে এক প্রাক্তন মন্ত্রীর ভাগ্য। জানি না তো এটা দিলীপ ঘোষ কি মেদিনীপুর আসন থেকে প্রার্থী করা হবে কি হবে না, এটা হয়তো আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। কারণ বিজেপি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেও বাংলা 23 জন প্রার্থী তালিকা এখনো ঘোষিত হয়নি। এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম তালিকা যখন প্রকাশ হয় তখনও কিন্তু সন্দেহ হয়েছিল যে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে হয়তো দেওয়া হবে না। আলটিমেটলি আজকে আলোচনা পর্যায়ের শেষ পর্যায়ে আমরা বুঝে যাব যে সত্যি সত্যি দিলীপ ঘোষ কোথা থেকে প্রার্থী হচ্ছেন, আর মেদিনীপুর বা আসানসোল, দুর্গাপুরে কে বা কারা বিজেপির টিকিটে লড়াইটা করছেন। তো দর্শক, প্রথমত বলি যে তৃণমূলের কাছে নয়, এটা মূলত দলের অন্দরে, দিলীপ ঘোষকে তৃণমূলের থেকে লড়াই করার থেকে বেশি দলের অন্দরে নাকি লড়াইটা করতে হচ্ছে, এরকম অনেকের মত আছে। দলের অন্দরে নাকি লড়াইতে ভোটের আগেই হেরে যেতে হচ্ছে দিলীপ ঘোষকে, কারণ পরিকল্পনায় যে নাটকীয় কিছু না ঘটলে তৃণমূলকে দিলীপ ঘোষকে আপাতত মেদিনীপুর লোকসভা আসনে দ্বিতীয়বার লড়ার সুযোগই নাকি দেওয়া হচ্ছে না।
বিজেপি সূত্রে জানা গিয়েছে যে মেদিনীপুর আসনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। তো স্বাভাবিক কারণে যদি ভারতী ঘোষকে প্রার্থী করা হয় তাহলে দিলীপ ঘোষকে তো একটা কেন্দ্রে তো দুজন প্রার্থী হবে না, ভারতী ঘোষকে প্রার্থী করা হচ্ছে মহিলা বনাম মহিলা, ফিমেল বনাম ফিমেল। তো স্বাভাবিক কারণে ভারতী ঘোষ বনাম জুন মালিয়ার একটা লড়াই হতে চলেছে। নিমরাজি দিলীপকে অন্য আসন থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেটা বাস্তবায়িত হলে দিলীপ ঘোষকে আপাতত প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর আসন থেকে। সুতোয় ঝুলছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং আলওয়ালিয়ার ভাগ্য, কারণ সুরেন্দ্র সিং আলওয়ালিয়া অলরেডি এই থেকে বর্ধমান দুর্গাপুর থেকে লড়াইটা করেছিলেন। তো স্বাভাবিক কারণে এটাও প্রশ্ন আসছে যে তাকে হয়তো আদেও প্রার্থী করা হবে কিনা, নাকি অন্য কোনো আসন থেকে দেওয়া হবে, মানে দুজনের ক্ষেত্রে, দিলীপ ঘোষের ক্ষেত্রেও আর সুরেন্দ্র সিং আলওয়ালিয়ার ক্ষেত্রেও। তো এদের দুজনেই এখন কোন জায়গা থেকে প্রার্থী করা হবে বা সুরেন্দ্র সিং আলওয়ালিয়াকে আদেও প্রার্থী করা হবে কিনা, এই নিয়ে কিন্তু সত্যি প্রশ্ন উঠছে। তবে হয়তো শনিবারে বৈঠকের পর হয়তো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। 2019 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে কিন্তু প্রার্থী হয়েছিলেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং লড়েছিলেন কিন্তু মেদিনীপুর থেকে, এবং তৃণমূলের মানস ভূঁইয়াকে তিনি হারিয়েছিলেন প্রায় 79,000 ভোটে। ভাবুন, তৃণমূলের মানস ভূঁইয়া ওইরকম একটা দুর্দণ্ড প্রতাপ নেতাকে প্রায় 79,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন। অন্যদিকে বর্ধমান দুর্গাপুর আসনে বিজেপি হয়ে লড়াই করেছিলেন আলওয়ালিয়া, তৃণমূলের মমতাজ সংঘমিত্রাকে হারিয়েছিলেন 2,439 ভোটে। ডিফারেন্সটা বুঝতে পারছেন, কোথায় 79,000, কোথায় 2,439 ভোট। সেই হিসাবে বিজেপির কাছে কিন্তু মেদিনীপুরের তুলনায় এই বর্ধমান দুর্গাপুর আসন অনেক বেশি শক্তিশালী, মানে অনেক হার্ড হবে, লড়াইটা কঠিন হবে বিজেপির ক্ষেত্রে। ফলে এখানে যা পরিস্থিতি তাতে চেনা এবং সহজ মাঠের বদলে বলতে পারেন এক কথায় কঠিন এবং অচেনা মাঠ সেখানেই খেলতে হবে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। গত লোকসভা নির্বাচনে তার নেতৃত্বেই কিন্তু 18টা আসন কিন্তু বিজেপি জিতেছিল, এবং বিজেপি সব থেকে বলতে গেলে দিলীপ ঘোষের সময় কিন্তু একটা বিরোধী দল হিসেবে এই বাংলায় প্রতিষ্ঠিত লাভ করেছিল। দিলীপ এখন মেনে নেবেন কি নেবেন না, কয়েকদিন আগে পর্যন্ত অনুগামীরা বলছেন এমনটা হলে ভোটে হয়তো লড়বেন না দিলীপ ঘোষ। তবে এখন শোনা যাচ্ছে দিলীপ ঘনিষ্ঠ একজন পরিচিত ব্যক্তি, যিনি রাজ্য বিজেপির একজন নেতা, তিনি বলছেন যে দিলীপ দা মনে করেন ব্যক্তির থেকে সংগঠন বড় নাকি, আমি জানি না। তো আবার ব্যক্তির থেকেও নাকি, মানে সংগঠন থেকে নাকি রাষ্ট্র বড়। সুতরাং এই নীতিতে যিনি বিশ্বাস করেন তিনি নিশ্চয়ই দলের সিদ্ধান্ত মেনে নেবেন। এবং 2 আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি, তবে ঘোষণা হলে কেন্দ্রীয় নেতৃত্ব যদি দিলীপ ঘোষকে যে আসনে বলবেন তিনি নাকি সেই আসনেই লড়বেন, এমনটা একজন বিজেপি নেতা বলছেন যে দিলীপ ঘোষের কাছে পার্টিটাই বড়, সুতরাং যে আসনে তাকে বলবে তিনি লড়বেন। আর দিলীপ ঘোষ লড়াইটা জানেন, যাই বলুন দিলীপ ঘোষ লড়াইটা জানেন, মাঠে দীর্ঘদিন ধরে সংঘ পরিবারের সঙ্গে যুক্ত, সংগঠনটা করেছেন, জানেন কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে লড়তে হয়। এখন ভাগ্য সাথ দিলেই হলো, জনগণ সাথ দিলেই হলো। তবে জানা গিয়েছে যে গত কয়েকদিন ধরে দিলীপ তার আসন পরিবর্তনের জল্পনা নিয়ে নাকি দলের ভিতরেই একটা উষ্মা প্রকাশ করেছিলেন। ভোট লড়তে হলে সেটা নাকি মেদিনীপুর থেকেই লড়বেন, এমন একটা জেদ দিলীপের মধ্যেও নাকি ছিল। কিন্তু এখন নাকি দিলীপ অনেকটাই নমনীয়, তাকে মেদিনীপুর যদি না দিয়ে বর্ধমান দুর্গাপুর আসন দেওয়া হয় তবে তিনি নাকি পিছুপা হবেন না, মানে তিনি বর্ধমান দুর্গাপুর থেকে লড়তেও রাজি আছেন। ফলে একেবারে শেষ বেলায় নাটকীয় কোনো বদল না হলে আপাতত দিলীপের আসন বদল প্রায় পাকা, এই কথা আপনারা বলতে পারেন, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। দিলীপকে কেন মেদিনীপুর আসন দেওয়া হচ্ছে না, এটা কিন্তু আপনার সবার মনের মধ্যে প্রশ্ন আসছে। তবে তার এই প্রশ্নের কিন্তু অনেক যুক্তি রয়েছে। প্রথম যুক্তি হলো কেন্দ্রীয় বিজেপির সমীক্ষায়, বাংলায় যে সমীক্ষা করা হয়েছে, দেখুন যেমন আইপ্যাক বা তৃণমূলের যেমন বিভিন্ন সংগঠন রয়েছে তারা সমীক্ষা করে, বিজেপির ক্ষেত্রেও নেশান উইথ নমো থেকে শুরু করে বিজেপি অনেক কেন্দ্রীয় কমিটি রয়েছে, কেন্দ্রীয় স্ট্র্যাটেজি টিম রয়েছে যারা সমীক্ষা করে। সেটা অমিত শাহের টিম রয়েছে, সেখানে নেশান উইথ নমো রয়েছে, বিজেপি এরকম 4-5টা টিম রয়েছে যারা আসে এলাকায় সমীক্ষা করে দেখে এবং স্ট্র্যাটেজি তৈরি করে যে কোন এলাকায় কাকে প্রার্থী করা উচিত। তো সেই সমীক্ষায় কিন্তু কেন্দ্রীয় বিজেপির পক্ষে বাংলা যে সমীক্ষা হয়েছে তাতে কিন্তু মেদিনীপুরে দিলীপের জয়ের সম্ভাবনা অনেকে কম বলছেন, কারণ নাকি সেখানেও নাকি দিলীপের বিরুদ্ধে একটা মানুষের অসন্তোষ নাকি রয়েছে। তো সেই সমীক্ষা যদি ঠিক হয়, যদি অনেকে বলছেন যে এটা ঠিক নয়, তো দিলীপের সেই আসন জয় ক্ষেত্রে টাফ হয়ে যাবে। তো 1 বছর টানা তিনি ওই আসনে জনসংযোগ নাকি চালিয়েছেন, দিলীপ ঘোষও বলছেন যে আমি জিততে পারবো। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো মনে করছেন যে দিলীপ ঘোষ ওখানে জিততে পারবে না, তার থেকে একটা আরও একটু সেফ জায়গায় নিয়ে যাওয়া হোক, কিন্তু দিলীপ ঘোষ বলছেন আমি জিতে যাবো, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে 2019 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে, মনে করুন 2019 সালে যখন ভোট হয়, গতবার লোকসভা ভোট, তখন কিন্তু এই তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রার্থী দীপক অধিকারী, এবং তার বিরুদ্ধে কিন্তু ছিলেন এই প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ, এবং ভারতী ঘোষ হেরে গেছে। ভারতী ঘোষ পরাজিত হয়েছিলেন 2019 সালে, কিন্তু 2014 সাল থেকে দেব কিন্তু ওই আসনটা ধরে রেখেছে। এইবার তিনি প্রার্থী হবেন না বলে প্রথমে জানালেও আপাতত জনগর্জন সভা থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ঘাটালে দেব, এবং দেব নিজেও রাজি আছেন লড়াইটা করার জন্য। 2014 সালে ওই আসনে 4 নম্বরে থাকা বিজেপি এখন 2019 সালে 2 নম্বরে উঠে এলেও পরাজয়ের ব্যবধান কিন্তু 1,08,000 ভোট ঘাটালের ক্ষেত্রে। আর সেই জন্য 1,08,000 ভোটের কথা ভেবেই হয়তো, যেহেতু দেব একজন সেলিব্রিটি, একজন সিনেমা জগতের লোক,
এইসব ভেবেই হয়তো হিরণকে দিয়েছে, যে হিরণ চট্টোপাধ্যায়কে দেওয়া যাক, এও সিনেমা করে, দুজনেই হিরো হিরো, যদি বিজেপি কিছুটা ফায়দা করতে পারে। কিন্তু ঘাটালে বললাম যে ঘাটালে কিন্তু হিরণের পক্ষেও অনেক টাফ, এতটা সহজ হবে না। কারণ দেখুন, সরকার পক্ষে যারা থাকে তারা ফায়দা পায়, এটা মানতেই হবে। কারণ পাবলিক থেকে সেলিব্রিটি সবাই সরকার পক্ষের হয়েই কথা বলতে বেশি বলে, এবং সরকার পক্ষেই দেখবেন সব সেলিব্রিটি দাঁড়ায়, এবং কারণ সরকার পক্ষে থেকে জেতার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওই সুযোগ সুবিধাগুলো থাকে। কিন্তু মেদিনীপুরে স্বয়ং দিলীপের জয়ের সম্ভাবনা কম হলেও সেটা তো ভারতীর ক্ষেত্রে আরও কঠিন হবে। যদি দিলীপ ঘোষ মেদিনীপুরে না জিততে পারে, ভারতী ঘোষ কী করে জিতবে? কিন্তু অনেকে মনে করছেন হয়তো মহিলা কিছুটা সেন্টিমেন্ট কাজ করতে পারে, মহিলা ভোট ফ্যাক্ট হতে পারে। তবে সর্বশেষ যে যুক্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তৃণমূল মেদিনীপুরে একজন মহিলা প্রার্থীকে আলটিমেটলি চাইছে, তাই ভারতীর পক্ষে এই জুন মালিয়া, ভারতী ঘোষ দুজনেই যেহেতু মহিলা, তো লড়াইটা ভালো হবে, একটা গুড ফাইট হবে বলে মনে করছে। দিলীপকে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করার পিছনে যে যুক্তি আরও দেওয়া হচ্ছে তা হলো তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। দেখুন, কীর্তির বিরুদ্ধে আরেকজন কীর্তিমান পুরুষ চাই, বাংলা কথা, যে এইরকম কীর্তি আজাদকে হারাতে হলে আরেকজন কীর্তিমান পুরুষ চাই। এই কীর্তি আজাদের কিন্তু অনেক কীর্তি রয়েছে। সেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ছিলেন এই কীর্তি আজাদ। 1983 সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্যের কীর্তি, তার রাজনৈতিক কীর্তি যদি দেখা যায় 1999 সাল, 2009 সাল, 2014 সাল বিজেপির টিকিটে বিহারের দ্বারভাঙ্গা আসন থেকে জয়ী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের পুত্র কীর্তি আজাদ। তার মানে 1999, 2009, 2014 তিনবার এমপি হয়েছে এই কীর্তি আজাদ। কিন্তু 2015 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তার কিছু সম্পর্ক খারাপ হয়। এই অরুণ জেটলি যখন বেঁচে ছিলেন তখন অরুণ জেটলির সঙ্গে এই কীর্তি আজাদের সম্পর্ক খারাপ হওয়ার জন্য আর টিকিটই দেননি, বিজেপি থেকে বহিষ্কারই করে দেয় এই কীর্তি আজাদকে। তো 2019 সালে কংগ্রেসের টিকিটে তিনি ধানবাদ আসন থেকে লড়ে বিজেপির কাছেই পরাজিত হয়ে যান। বেচারি দেখুন, মানে বিজেপি থেকে টিকিট পেল না, কংগ্রেস চলে গেল, হেরে গেল, এবারে এসে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পড়েছেন এই কীর্তি আজাদ। তো এরপর তৃণমূলে যোগদান, গোয়ায় দায়িত্বপ্রাপ্ত, বর্ধমান দুর্গাপুর আসনে ঘাসফুলের বর্তমান প্রার্থী রয়েছেন। বিজেপি কীর্তিকে একটা কঠিন প্রতিদ্বন্দ্বী মনে না করলেও কিন্তু দিলীপের সেই লড়াইয়ে দিলীপ ঘোষকে চাই। দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি যে কীর্তি আজাদকে হারাতে পারবে, এরকম অনেকে মনে করছেন। দিলীপ ঘোষই একজন পারফেক্ট ব্যক্তি হবে যে এরকম কীর্তিমান পুরুষকে ধরাশায়ী করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি বর্ধমান দুর্গাপুর থেকে যদি দিলীপ ঘোষকে প্রার্থী করা হয় তাহলে আলুওয়ালিয়া শেয়ারের কী হবে? 2014 সালে দার্জিলিং থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া বাংলার একমাত্র শিখ সাংসদ আলুওয়ালিয়া কি লোকসভায় পাঠাতে চায় না বিজেপি চাইছে না সেটাই এখন বোঝার, নাকি তার আসনে বদল করা হবে। আলুওয়ালিয়ার আসন বদলালে 2019 সালেই তো প্রথমে তো বদলে যায়, তাকে দার্জিলিং থেকে নামিয়ে আনা হয় বর্ধমান দুর্গাপুর থেকে। অনেকে বলেন যে তিনি নিজেই নাকি নামতে চেয়েছিলেন, একটু সমতলে নামতে চেয়েছিলেন, কিন্তু এবার তাকে আসানসোল থেকে প্রার্থী করা হতে পারে বলে রাজ্য বিজেপির কোনো মহলে মনে করা হচ্ছে। তবে আসানসোলে পবন সিংকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু সে তো তার নাম উইথড্র করে নিয়েছে। তো আলওয়ালিয়ার নাম আপাতত নেই, মনে করা হচ্ছে কোনো ভোজপুর স্টার বা কোনো সেরকম ওইখানে মাটি কামড়ে পড়ে থাকা কোনো ভূমিপুত্রকে হয়তো বিজেপি টিকিট করার কথা ভাবছে। যাই হোক, মোটামুটি দিলীপের মতোই আলওয়ালিয়ার জেতা আসন মিলবে কিনা এখন সন্দেহ, এ নিয়ে প্রশ্ন চলছে। তো আপাতত মানে দিলীপ ঘোষের ক্ষেত্রে একটা ফাইট কঠিন হবে যদি তাকে বর্ধমান দুর্গাপুর মতো আসন দেওয়া হয়, যেখানে বেশি ভোটে গতবারে লোকসভা ভোটে বিজেপি জেতেনি। আর গতবারে তো 2019 সালে একটা মোদি ঝড় ছিল আরও বেশি, এবারে কতটা সেটা এফেক্ট পড়ে। তো দিলীপ ঘোষের ক্ষেত্রেও টাফ, এবং দিলীপ ঘোষ যেহেতু মেদিনীপুরের মাটিটাকে চেনেন, এখন যদি পার্টি তাকে না দেয়, পার্টি যদি এরকম মনে করে না যে ভারতী ঘোষ একজন মহিলা প্লাস প্রাক্তন IPS অফিসার, সেই জায়গায় জুন মালিয়ার সঙ্গে একটা ফাইটটা আর ভালো দিতেই পারে। আবার এটাও অনেকে যে বলছেন যে শুভেন্দু সুকান্ত চাইছে না দিলীপ ঘোষ আবার দিল্লিতে যাক, তাকে এইভাবে কোণঠাসা করার জন্য করছে কিনা সেটা তো সময় বলবে। তবে এটা ঠিক যে দিলীপ ঘোষ বহু কর্মঠ ব্যক্তি, একজন সত্যি কথা বলতে কাজের মানুষ, আর ভালো সংগঠক, লড়াইটা জানে এবং রাজনীতিটা জানে, সংগঠন ভালো বোঝে, দৌড়ঝাঁপটা করতে পারে, মানে গিয়ে মিছিল মিটিং করা, একটা লড়াই দেওয়া। দিলীপ ঘোষ এইদিকে খুব ফাস্ট, তো স্বাভাবিক কারণে সংগঠন বোঝে। এখন দেখার দিলীপ ঘোষ 2024 সালে একটা পদ্মফুল নিয়ে মোদিকে দিতে পারে কিনা। তো এই নিয়ে প্রশ্ন থাকবে। দর্শক, আপনারা কি চিন্তাভাবনা করছেন? আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার বাংলার সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।